সাকিবের নিরাপত্তা দিতে বিসিবির অনীহায় অবাক সাবেক অধিনায়ক রকিবুল হাসান। দেশ সেরা ক্রিকেটারের জন্য মিরপুরে বিদায়ী টেস্ট আয়োজনে সরকারের হস্তক্ষেপ কামনা। বাংলাদেশের নারী বিশ্বকাপের আনুষ্ঠানিকতা শুরু আজ। দুবাইয়ে রাতে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে জ্যোতিরা। জয় দিয়ে ভালো প্রস্তুতির আশা। অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ভাগ্যের সহায়তায় সেমির টিকিট কাটলেও ফাইনালে উঠতে কোনো ভুল করতে চায় না লাল সবুজ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম। এ বিষয়ে আরও জানবো। এই মুহূর্তে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আবহাওয়ার পূর্বাভাস যেটা বলছিল যে দুপুরের পর থেকে কানপুরে বৃষ্টি থাকবে না, গেল 2 ঘন্টা অর্থাৎ বাংলাদেশ সময় 11টা থেকে 1টা, এই 2 ঘন্টা অর্থাৎ এখন পর্যন্ত আমরা কিন্তু বৃষ্টি দেখিনি। গুড়ি গুড়ি কিংবা ঝুম বৃষ্টি কোনোটাই নেই। আমরা দেখছিলাম যে মাঠ পরিষ্কার করছিলেন এবং মাঠের যে নিষ্কাশন, আমরা কানপুরের জানি যে ভারতের সবচাইতে পুরাতন স্টেডিয়ামগুলোর একটি হচ্ছে এই কানপুরের স্টেডিয়াম। তবু এই মাঠের যে ড্রেজিং সিস্টেম সেটাও খুবই আধুনিক এবং যে কারণে কিন্তু প্রত্যাশা করা যাচ্ছে হয়তো বা আর যদি বৃষ্টি না হয় তবে অন্তত একটা সেশনও আজকে খেলা হতে পারে, খুব ভালো সম্ভাবনা রয়েছে। কারণ এই মুহূর্তে আকাশে রোদ না থাকলেও কিন্তু মেঘ নেই। যদিও দুদল যে টিম হোটেলে ফিরে গেছেন সকালবেলা, তারা এসেছিল, তারা এখন পর্যন্ত কিন্তু স্টেডিয়ামে আসেনি। তবে স্টেডিয়ামের যারা মাঠ কর্মী রয়েছেন তারা কিন্তু প্রস্তুত, তারা কিন্তু চেষ্টা করছেন এই মাঠটি প্রস্তুত করার জন্য এবং তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা দেখছিলাম যে গেল 1 ঘন্টার বেশি সময় ধরে তারা যে মাঠ, সে মাঠটি তারা প্রস্তুত করছেন এবং যেটা বলছিলাম যে হয়তো যদি আর বৃষ্টি না হয়, যদিও আবার পূর্বাভাস বলছে যে আজকে আর বৃষ্টির সম্ভব, মানে দুপুরের পর থেকে বৃষ্টিপাতের সংখ্যা কমতে থাকবে, সেক্ষেত্রে একটা দারুণ সম্ভাবনা রয়েছে অন্তত 30টা ওভার একটা সেশন খেলা হতে পারে। তবে বৃষ্টির যে পূর্বাভাস সেখানে কিন্তু আগামীকাল সারাদিন বৃষ্টির একটা সংখ্যা রয়েছে। সব মিলিয়ে কানপুর টেস্টের ভাগ্য বোধহয় লেখা হয়েই গেছে, অর্থাৎ সাকিব আল হাসানের বিদেশের মাটিতে শেষ টেস্ট। যদি সে বাংলাদেশের মিরপুরে খেলতে না পারে তবে তার আজ শেষ টেস্ট ম্যাচ। সব মিলে সেই ম্যাচটা হয়তো বা ড্রয়ের দিকে এগুচ্ছে, যেহেতু জানেন যে গতকাল মোটে যে 35টা ওভার খেলা হয়েছিল সেখানে বাংলাদেশ দল 107 রান তুলতে পেরেছে, 3টা উইকেট খুইয়েছে ক্রিজে বাংলাদেশ। আজ যদি খেলা হয় তবে মুমিনুল এবং মুশফিক 2 সিনিয়র ক্যাম্পেইনার রয়েছেন, এরপরে লিটন আছেন, সাকিব আল হাসান নিজে আছেন, মিরাজ আছেন। অর্থাৎ হয়তোবা বাংলাদেশ যদি আজকে একটা সেশনও হয়, কালকে 2-3টা সেশনও খেলতে পারে, অন্তত 2টো সেশন খেলতে পারে। সেক্ষেত্রে বলাই বাহুল্য এই টেস্ট হয়তো ড্রয়ের দিকে এগুচ্ছে। আর যদি তাই হয়ে থাকে তবে কিনা টানা 18টা টেস্ট ঘরের মাঠে ভারত কিন্তু 18টা সিরিজ আসলে জয়ের একটা সম্ভাবনা থাকবে। তবে যদি দর্শকদের কথা বলি, দর্শকদের কিন্তু অপেক্ষার প্রহর যেন ফুরোচ্ছেই না। বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু স্টেডিয়ামে এসেছেন এবং আমরা দেখেছি যে কানপুরে 32,000 ধারণ ক্ষমতা। তবে যেহেতু একটু নাজুক স্টেডিয়াম সেহেতু 25,000 টিকিট বিক্রি করা হয়েছে এবং হবে, এটাই জানানো হয়েছিল। প্রায় অর্ধেকটা, অর্থাৎ অন্তত আমরা 10 থেকে 15,000 দর্শককে দেখেছি। সকাল থেকেই তারা লম্বা লাইনে টিকিট কেটে কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের বিশ্বাস নিশ্চয়ই খেলা হবে। কারণ জানেন যে 2021 সালের পর 3 বছর বাদে আবারও কিন্তু কানপুরে কোনো টেস্ট ম্যাচ ফিরেছে। সবশেষ যেটা অনুষ্ঠিত হয়েছিল 2021 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং উত্তরপ্রদেশ অর্থাৎ ভারতের এই কানপুর স্টেডিয়ামটা যেখানে অবস্থিত তার পাশেই কিন্তু লখনউ রয়েছে এবং সেখানে একটি অত্যাধুনিক স্টেডিয়াম থাকায় কানপুর কিন্তু খুব একটা সুযোগ পায় না। একেবারে শেষ করব টাইগার রবির একটা খবর দিয়ে। জানেন যে গতকাল সে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আমরা যতদূর জানতে পেরেছি তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং তাকে হয়তোবা দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে কানপুর থেকে বাংলাদেশ ভারত টেস্টের সবশেষ আপডেট। কানপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন, জানাচ্ছিলেন বাংলাদেশ ভারত কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খবর। যাব অন্য খবরে। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে সাকিব আল হাসান যে নিরাপত্তা চেয়েছেন তা বিসিবি প্রত্যাখ্যান করলেও তাকে সমর্থন জানিয়েছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। বাংলাদেশের ক্রিকেটে সাকিবের অবদানের কথা স্বীকার করে মিরপুরে শেষ টেস্ট খেলতে সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন বর্তমান সরকারের কাছে। কোনো খেলোয়াড় খেলা চলাকালীন রাজনীতিতে যেন যোগ না দেন সেই বিষয়েও সতর্ক করেন সাবেক অধিনায়ক। ঘরের মাটিতে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো, সবার ভালোবাসা নিয়ে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো।
কানপুরেই যে বনেদি ক্রিকেটে সাকিব আল হাসানের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি হচ্ছে সেটার আঁচ পাওয়া যায় বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মন্তব্যে। মাঠের হিরো রাজনীতিতে জড়িয়ে এখন ভিলেন, যে কারণে বিদেশে বসে আকুতি জানাতে হচ্ছে শেষ টেস্টটা যেন দেশের মাটিতে খেলতে দেয়া হয়। সাকিবের দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ার শেষ করার ইচ্ছা পূরণ হবে কিনা সেটা এখন কঠিন সমীকরণ। আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি হওয়ায় সাকিব শুধু মাঠের মধ্যে সীমাবদ্ধ নয়। সাবেক অধিনায়ক রকিবুল হাসানও মানছেন উদ্ভূত পরিস্থিতিতে নিরুপায় বিসিবি। সাকিবের কিন্তু দুইটা রূপ আছে, ক্রিকেটার সাকিব আর একটা হলো মানুষ সাকিব। আপনি যদি মানুষ সাকিবের মূল্যায়ন করি আমরা, তো সেখানে কিন্তু আমরা সুখকর অনেক কিছুই পাবো না। তাকে ফাইন করা হয়েছে শেয়ার মার্কেট নিয়ে। সাকিবকে এখন বের হতে হবে ওই আইনের মধ্য দিয়েই, বিকজ ইটস অ্যান ইন্টারিম গভর্নমেন্ট, অল ডিসিশনস আর কামিং ফ্রম দি টপ। কোনটার কী ইম্প্যাক্ট আছে, কারণ সাকিব যদি শুধু খেলোয়াড়ও তো একটা কথা ছিল, হি ইজ এন এমপি, ফর্মার এমপি। এমন একটা দলের যেই দলকে এখান থেকে সরানো হয়েছে, ক্রিকেট বোর্ড এই দায়িত্ব নিয়ে কিছু একটা করার ক্ষমতা থাকবে আমার মনে হয় না। বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আসার ঝুঁকিপূর্ণ আমরা কেনই বা বলবো, কিন্তু যে একটা পরিস্থিতি বিরাজমান করছে এখন তার বেলায়, এটা আমার মনে হয় সেই ভালো করে জানে যে এটা একটা ঝুঁকি নেওয়া হবে সে যদি এখানে আসে। অথচ দেশের ক্রীড়াঙ্গনের মহাতারকার বিদায়টা হওয়ার কথা ছিল রাজস্বিক। বর্তমান পরিস্থিতির জন্য সাকিব নিজেও দায়ী মনে করছেন সাবেকরা। সতর্ক বার্তা দিলেন বর্তমান ক্রিকেটারদেরও। অ্যাক্টিভ ক্রিকেটার হিসাবে, অ্যাক্টিভ ফুটবলার হিসাবে বা অ্যাক্টিভ যে কোনো একটা অন্য জায়গায় তাকে রাজনীতিতে আসা আমি কোনোদিন সমীচীন মনে করি না। যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে থাকেন, রিটায়ারমেন্টে যান, তারপরে আপনার রাজনৈতিকভাবে কোনো দর্শন যদি থাকে, সেই দর্শনকে আপনি যদি প্রতিপালন করতে চান, আপনি রাজনীতিতে যান। He could not resist the temptation and he joined politics because of that. আওয়ামী লীগের যদি বলি যেভাবে পতন হয়েছে, প্রভাবটা তার উপরে পড়েছে। এই জন্যই আমার মনে হয় যে তার পলিটিক্স জয়েন করাটা আরো বেশি সমালোচিত হয়েছে বিকজ অফ দিস। তবে বর্তমান সরকারের কাছে একটা অনুরোধ রেখেছেন সাবেক অধিনায়ক রকিবুল। আমি একটা অনুরোধ রাখতে পারি, টেস্ট ম্যাচটা সে চেয়েছে খেলতে, এটা যদি তাকে খেলার ব্যবস্থাটা করে দেওয়া হয় এবং তার সে যদি একটা সম্মানের সঙ্গে বিদায় নিতে পারে এই ক্রিকেট থেকে। মাঠ থেকে বিদায় নেওয়ার রীতি খুব একটা নেই দেশের ক্রিকেটে। সাকিবের সাহসী সিদ্ধান্তের সাধুবাদ জানিয়েছেন সাবেকরা, যদিও তাদের মতে রাজনীতিতে না জড়ালে আরও কিছুটা লম্বা হতে পারত সাকিবের ক্যারিয়ার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নারী বিশ্বকাপের খবর। মেগা আসর শুরুর আগে আজ প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ সামনে রেখে দুবাইয়ে প্রথমবারের মতো অনুশীলন করেছে টাইগ্রেসরা। প্রস্তুতি ম্যাচ হলেও আত্মবিশ্বাস বাড়াতে জয়ের বিকল্প কিছুই ভাবছে না নারী উইং প্রধান হাবিবুল বাশার সুমন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। নিগার মারাফারা এখন থাকতেন মিরপুরে, ব্যস্ত থাকতেন ঘরের মাঠের বিশ্বকাপের প্রস্তুতিতে। তবে ভাগ্য চায়নি এমনটা। দেশের পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপ চলে গেছে দুবাই। সেখানেও বড় স্বপ্ন দেখছে বাংলাদেশের নারীরা। 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। সেই ম্যাচ সামনে রেখে এদিন আইসিসির একাডেমি মাঠে প্রথমবারের মতো অনুশীলন করেছে জ্যোতি জাহানারারা। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানরা কদিন আগে ভারতকে হারিয়ে জিতেছে এশিয়া কাপ। সামর্থ্যের দিক দিয়ে টাইগ্রেসদের চেয়ে এগিয়ে লঙ্কানরা। টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত লাল সবুজের সঙ্গে 3 দেখায় 2 জয় পেয়েছে তারা। তাই আত্মবিশ্বাস বাড়াতে এ ম্যাচে জয়ের প্রত্যাশা বাংলাদেশের। প্রতিটা ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদিও প্র্যাকটিস গেমে জয় পরাজয়টা নিয়ে অতটা চিন্তাভাবনা টিম ম্যানেজমেন্ট করে না। হয়তো কোচ একটু 2-1 প্লেয়ারকে দেখে নিতে চাইবেন, একটু কম্বিনেশন ট্রাই করতে চাইবেন। বাট আমার মনে হয় যদি আমরা এই প্র্যাকটিস গেমগুলি জিততে পারি, 2টি ম্যাচ যদি জিততে পারি, সেটা আমাদের ওয়ার্ল্ড কাপের মূল ম্যাচগুলিতে অনেক কাজে লাগবে। এই বিশ্বকাপ নিয়ে বড় প্রত্যাশা বাংলাদেশের। তবে ম্যাচ বাই ম্যাচ জিতে লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে চায় লাল সবুজ। মেগা আসর সামনে রেখে দেশের মাটিতে লম্বা সময় ধরে চলেছে অনুশীলন। প্রস্তুতি ভালো হওয়ায় ইতিবাচক কিছুর প্রত্যাশা বিসিবির, যদিও চিন্তা আছে দুবাইয়ের অতিমাত্রার গরম নিয়ে। দুবাই তো একটু গরম হবে স্বাভাবিক, একটু টাফ কন্ডিশনে খেলা হবে। বাট খুব দেখার বিষয় ছিল যে আমরা কতখানি এনার্জেটিক আছি প্রেয়ার টু টুর্নামেন্ট। আমার মনে হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ ভালো পারফরমেন্স করার জন্য। আমাদের সবগুলি খেলা
মোটামুটি রাতের বেলায় পড়েছে, শুধু একটা খেলা বিকালে। একটু তো চ্যালেঞ্জিং হবেই, বাট আমরা মনে হয় দেশে এর থেকে বেশি গরমে খেলে এসেছি। আসর শুরুর আগে সোমবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ। এবারে ফুটবল, অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ভাগ্যের সহায়তায় সেমিফাইনালে জায়গা পাওয়া বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। এবার আর ভুল করতে চায় না লাল সবুজ। যে জায়গায় ঘাটতি ছিল তা নিয়ে কাজ করা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক। পাকিস্তানের কাউন্টার অ্যাটাক কৌশল নিয়ে বেশ সাবধানী টিম ম্যানেজমেন্ট। ভুটানের চাংলি মিথাঙে খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। ম্যাচ না জিতেও যে কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা যায় অনূর্ধ্ব-17 সাফ দেখে তার ধারণা নেওয়া যেতে পারে। ভাগ্যের সহায়তায় শীর্ষ 4-এ জায়গা পাওয়া দলটার নাম আবার বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে দক্ষিণ এশিয়ার এই আসরের মানটাই এমন, অথচ এখানেও লাল সবুজের পারফরমেন্স বিবর্ণ। যেসব ভুল করে সেমিফাইনালের মঞ্চে এসেছে বাংলাদেশ, তাতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে বড় কোনো স্বপ্ন দেখার সুযোগ নেই। তবে সম্ভাবনার কথা বলছে ফুটবলাররা। যেসব জায়গায় ঘাটতি ছিল তা নাকি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে মনে করছেন অধিনায়ক। লাস্ট ম্যাচের পরে আমরা 4 দিন, আজকে নিয়ে 5 দিন সময় পেয়েছি, যেহেতু আমাদের কোচরা আমাদেরকে সেই বলগুলো ভিডিও সেশনে বা প্র্যাকটিস সেশনে দেখিয়েছে। আমরা বলগুলো শুধরিয়ে পাকিস্তানের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করব। বাংলাদেশ জয় না পেলে কি হবে? পাকিস্তান প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে জায়গা করেছে। বিশেষ করে ওদের কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল বেশ ভয়ঙ্কর। এই জায়গায় শিষ্যদের সতর্ক থাকার পরামর্শ সহকারী কোচের। কাউন্টার অ্যাটাকে তারা খুবই ফাস্ট, স্পেশালি তাদের ফরওয়ার্ড প্লেয়াররা সেই মানে অপোনেন্টের স্পেসগুলোতে, স্পেশালি ওয়াইড এরিয়াতে তারা স্পেসগুলো নিতে চায়। সো আমরা সেই বিষয়গুলোতেই খুব কনসার্ন এবং সেভাবেই আমাদের প্লেয়ারদেরকে ট্রেনিং করানো হয়েছে। এবারের সাফে প্রতিপক্ষের জালে 3 ম্যাচে 9 গোল করেছে পাকিস্তান। পক্ষান্তরে 2 ম্যাচ খেলে বাংলাদেশ করতে পেরেছে মাত্র 1টি। এই পরিসংখ্যানে স্পষ্ট দু দলের অবস্থান। এস.এম. ইকবাল, সময় সংবাদ। দুর্নীতি মুক্ত রাখতে নতুন রূপরেখা তৈরি করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এখন থেকে কোনো ক্রীড়া সংস্থাকেই একই পদে 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না কোনো সংগঠক। এছাড়া সর্বস্তরের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি বছর ক্রীড়া সংস্থাগুলোকে আয় ব্যয়ের অডিট রিপোর্ট জমা দিতে হবে বলেও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে তৎপর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বাংলাদেশের ফেডারেশনগুলোকে দুর্নীতি মুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি। তারই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারিদের সঙ্গে এই মত বিনিময় সভা। প্রায় 1.5 ঘন্টা সময় ধরে চলে মত বিনিময় সভা। ফেডারেশনগুলোকে সুসংগঠিত করতে এবং অসাধু সংগঠকদের চিহ্নিত করে যোগ্য ব্যক্তিদের সুযোগ দেওয়ার বিষয়টিকে প্রাধান্য দেন বেশিরভাগ ক্রীড়া অনুরাগীরা। ফেডারেশন নিয়ে মতামত ব্যক্ত করেন 26 জন ক্রীড়া সংশ্লিষ্টরা। মত বিনিময় শেষে ফেডারেশন নিয়ে নতুন রূপরেখার কথা জানান ক্রীড়া উপদেষ্টা। এনএসসি থেকে ফেডারেশনগুলোর জন্য তৈরি করা হচ্ছে সাধারণ নির্দেশনা। এতে ভাঙবে যুগের পর যুগ একই চেয়ার ধরে রাখা ব্যক্তিদের একচেটিয়া রাজত্ব। কোনো সংস্থাতেই এক পদে 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না কোনো সংগঠকই। এছাড়া ফেডারেশনের আয় ব্যয়ের স্বচ্ছতা আনতে প্রতি বছর অডিট রিপোর্ট বাধ্যতামূলক করা হবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। কিছু ফেডারেশনে 30 বছর 40 বছর ধরে দায়িত্ব নিয়ে আছে, কিন্তু সেটার কোনো প্রোগ্রেস নেই। কোনো ফেডারেশনে কেউ 2 বারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে, এটা আমরা একটা জেনারেল গাইডলাইন হিসেবে দিব। আমাদের একটা অন্যতম লক্ষ্য আমরা ঠিক করেছি যে ক্রীড়া ক্ষেত্রকে বিরাজনীতিকরণ করা। জেনারেল গাইডলাইনে এটাও রাখবো যে প্রতি বছর প্রত্যেকটা ফেডারেশন তার সে যেই ব্যয় করে আয় এবং ব্যয়ের যে অডিট, সেই অডিট রিপোর্ট মন্ত্রণালয়ে এনএসসিতে পেশ করবে। মত বিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল প্রতি ফেডারেশন থেকে 4 জন প্রতিনিধি। তবে ফেডারেশন প্রতিনিধি ছাড়াও সভায় উপস্থিত ছিলেন আরও অনেকেই সুযোগ পাননি নিজের বক্তব্য দেওয়ার। এতে কিছুটা বিশৃঙ্খলাও দেখা দেয়, জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিট নিয়ে যে আমরা এখন এই সংস্কার আন্দোলনের মধ্যে আসছি, এই সংস্কারটাই কিন্তু প্রতিহত করতেছে আবার ওই স্পিরিটধারী, মানে যারা বৈষম্য করে সেখানে স্পষ্ট যারা টু দ্য পয়েন্ট কথা বলবে এই লোকদেরকে কথা বলতে দেওয়া হয়নি। প্রত্যেকটা ইভেন্ট থেকে যদি সুযোগ দেওয়া হতো, যেটা এখানে হয়তো হয়নি, যে অনেকে কথা বলতে পারেনি, যেমন আমরা হকি নিয়ে কোনো আলোচনা করতেও পারিনি। মূল পয়েন্টটাই এখানে বলেন নাই, তা একটা
একটা কথাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলেছেন। এনারা কি চাচ্ছেন? ইলেকশনে যারা আছেন কমিটিতে তাদেরকে বের করে দিয়ে যারা আসেন নাই তারা এসে কাজ করতে যাচ্ছেন। ইতোমধ্যে কয়েকটি সুনির্দিষ্ট ফেডারেশনকে নিয়ে কাজ শুরু করেছে সার্চ কমিটি। খুব দ্রুত আরও কিছু ফেডারেশনের সঙ্গে বসে অ্যাডহক কমিটি তৈরি করা হবে বলে জানান কমিটির অন্যতম সদস্য ইমরোজ আহমেদ। যারা ক্রীড়াঙ্গনে অনেকদিন ছিলেন, নতুন যারা আসছেন, তাদেরকে একটা নিয়েই কিন্তু আমরা একটা দিন তারিখ ঠিক করে আপনাদেরকে বলবো। হয়তো একদিনে 4-5টা করে আমরা ফেডারেশনের সাথে বসবো এবং সেইখান থেকে আমরা এক্সট্রাক্ট করার চেষ্টা করব তাদের মতামত, এবং সো দ্যাট আমরা সবাই একসাথে বসে আমরা এটাকে একটা নতুন শেপ দিতে পারি। ফেডারেশনগুলোর আর্থিক উন্নয়নের জন্য পরবর্তীতে সংগঠক খেলোয়াড়দের পাশাপাশি আলোচনা করা হবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গেও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের নারী বিশ্বকাপের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। দুবাইয়ের রাতে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে জ্যোতিরা। জয় দিয়ে ভালো প্রস্তুতির আশা। এবং অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ভাগ্যের সহায়তায় সেমির টিকিট কাটলেও ফাইনালে উঠতে কোনো ভুল করতে চায় না লাল সবুজ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের সঙ্গেই থাকুন সবাই।